ওই রেখামা যে এমএলএ সে বলছে যে এখানকার লোকে বলেছে উনি বৃদ্ধাশ্রম করবেন বলেছেন, তা বৃদ্ধাশ্রম করে দিয়ে যাব। তা আমি তো বলছি রেখামাকে বৃদ্ধাশ্রম করো। আপনার এত সম্পত্তি কোথা থেকে আসলো? আপনার যে বাড়িটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা নাকি আপনি অন্যদের থেকে লিখিয়ে নিয়েছেন, নিয়ে ওখানে নাকি বৃদ্ধাশ্রম করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সে বিষয়ে আপনি কিছু বলুন। আচ্ছা, এখন এই জন্য যা করেছি নিজের কামাই করা টাকা, নিজের সামর্থ্য, লেকচার বক্তৃতা দিবারাত্র কষ্ট করেছি। যারা সাধু হয় তারা তো দক্ষিণা তো গ্রহণ করে, তা আপনি করেন না? না, দক্ষিণা কেউ দিলে গ্রহণ করি, আমি তো কাউকে চাইতে যাওয়া হয় না, চাইতে যাই না, যার যা ইচ্ছা সে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে টাকাটা চেয়েছিলেন, ঠিক আছে, আপনার টাকা আপনি চেতেই পারেন অবশ্যই। এবার ওইটা যে সরাসরি একটা আলোচনায় না গিয়ে আপনি কেন ডাইরেক্ট হচ্ছে মিডিয়ার সামনে আনলেন, এই বিষয়ে একটু বলছেন। মিডিয়ার সামনে তো আমি আসিনি। আপনার নাকি হচ্ছে মাছ মদ মাংস খান, তার সঙ্গে আপনার নাকি প্রিয় খাদ্য নারী। প্রেমানন্দ মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছে। হ্যাঁ, আমার বাবা আমাকে গুরুদেব বলে ডাকতো, আমার বাবা আমাকে গুরুদেব বলতেন। আচ্ছা আচ্ছা, আমার মুখ্যমন্ত্রী বিয়ে তিনি ফোন করলেন, বললেন আমাদের ওইদিকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি একজন সাধু মানুষ, ঠিক আছে, তো আপনার এত সম্পত্তি কোথা থেকে আসলো, ঠিক আছে, তো সেই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। সম্পত্তি সম্পর্কে বারবার আমি অ্যানাউন্স করেছি, এই সম্পত্তি নিয়ে কালকেও আমার লেকচার হয়েছে, যে আমার সম্পত্তি কত আছে কেউ জানে না। তাহলে তার সম্পত্তি কোত্থেকে আসলো বলাটার আগে তো তার জানা উচিত যে সম্পত্তি কতটা আছে। আচ্ছা, তাই না? এটা সত্যি না? যেমন তুমি প্রশ্ন করছো, তো তোমার প্রশ্নের উত্তরে আমাকে তো বলতে হবে যে সম্পত্তি কোত্থেকে এসছে, সেটা আমি না হয় উত্তর দিলাম, কিন্তু আমি কালকেও বলেছি। কিন্তু প্রশ্নটা উঠে দাঁড়িয়েছে যে সম্পত্তি যারা প্রশ্ন তুলছে তারা জানে আমার কত সম্পত্তি, সেটাই তো অদ্ভুত ব্যাপার না? তো কে বলছে কথাটা, কার মুখ থেকে তোমরা পেলে যে মহারাজের অনেক সম্পত্তি? আমি ফেসবুকে দেখলাম একজন একটা ভিডিও করেছে, সে বললো যে আপনার লেবুখালীতে যেটা নিয়ে সেটা নিয়ে, তারপরে আপনার নাকি বৃন্দাবনে 2-3 জায়গায় আছে আপনার বিল্ডিং আছে, তারপরে এই যে বাগবাজারে যেটা আমরা বসে আছি, যেখানে আমরা বসে আছি। হ্যাঁ, তো এইগুলো কোত্থেকে এলো? হ্যাঁ, প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, সবই সম্পত্তি আমার পরিশ্রম দিয়ে করা। আচ্ছা, প্রথম হচ্ছে আমি যখন লেকচার দিতে শুরু করেছি আমার তখন বয়স ছিল মাত্র 16 বছর। 19 বছরে সন্ন্যাস নিয়ে 19 বৎসরে বৃন্দাবনে সন্ন্যাস নিয়েছিলাম। আমার গুরুদেব ছিলেন ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ। আমার পড়াশোনা কি ছিল তখন? পড়াশোনা কেমন দিকে করে? তখন সংস্কৃত নিয়ে পড়েছি বৃন্দাবনে, ইংলিশ নিয়ে পড়েছি। প্রথমে সেই সব মানে স্কুলের 8 পর্যন্ত পড়ার পরে তারপরে আশ্রমেই পড়েছি, তারপরে সংস্কৃত পড়েছি, তারপরে ইংলিশ নিয়ে আমাদের বিবি সাহা বলে একজন পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের উপদেষ্টা, তার কাছে ইংলিশ নিয়ে স্টাডি করেছি। হিন্দিতে সারা ভারতবর্ষে লেকচার দিয়েছি। তো আমার লেকচারে তখন 350 টাকা করে আমাকে দিত, এর কমে আমি যেতাম না। আচ্ছা, তো 350 টাকা করে নিতাম, প্রণামী যা পেতাম সেটাও পেতাম। তারপরে এই যে কলকাতায় যত জায়গা আছে, মানে এই ধরো তোমাকে যদি নাম বলি, যেমন বেহালা, শিলপাড়া, ঠাকুরপুকুর, তারপরে চৌরাস্তা, তারপরে 14 নম্বর বেহালা হরিসভা, তারপরে তোমার ওই সুন্দরবনের যত হাই স্কুল আছে, ছোট মোল্লাখালী, বড় মোল্লাখালী হাই স্কুল, রাধানগর হাই স্কুল, তারপরে তোমার ওই ঢুসনিখালী হাই স্কুল, দুলদুলি হাই স্কুল, হিঙ্গলগঞ্জে, তারপরে কি বলে ওই মামুদপুর হাই স্কুল, মামুদপুর হাই স্কুল মাঠে ওই রমণী সামন্ত রমণী সামন্ত মাইক নিয়ে প্রচার করছিলেন যে আমরা দ্বিতীয় বিবেকানন্দের বক্তৃতা শুনতে পারবো, স্বামী কেশবানন্দ দ্বিতীয় বিবেকানন্দ। এবং শিলপাড়ার বক্তৃতায় জজ সাহেব বলছিলেন, ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, যে আমরা কেশবানন্দকে এই বিবেকানন্দকে দেখিনি, কিন্তু কেশবানন্দকে দেখলে বিবেকানন্দ কেমন বক্তা ছিলেন তার অনুমান করতে পারি। এটা ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আরও অনেক জায়গায় লেকচার দিয়েছি। তপন শিকদার যখন বিজেপির প্রেসিডেন্ট ছিলেন তার সঙ্গেও লেকচার দিয়েছি এবং তার অফিসে আমি গেছি। এবং তখন থেকে আমি বিজেপিকে সাপোর্ট করি, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস।
বহুদিন আগে, মানে আমার ধরো তোমাকে 52 বছর হবে, মানে 19 বছর যখন 52 আপনার বছর বয়স, আগে। তখন হ্যাঁ, 19 বছর যখন বয়স, তারপর থেকে এই ঘটনা। তারপর থেকে সব প্রচার করেছি। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, ডিগ্রি কলেজ। আচ্ছা। সাহারানপুরে 5টা ডিগ্রি কলেজে আমার লেকচার হতো। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার একটাই ছিল সারা ভারতে, আচ্ছা, আচ্ছা। সেটা সাহারানপুরে, সেখানেও আমি লেকচার দিয়েছি। আচ্ছা। প্লাস চৌড়িবাজারে আমার গুরু ভাইয়ের লেকচার হল আছে, এখনও আছে, আচ্ছা। সেখানে আমি লেকচার দিতাম। তারপরে মডেল টাউন সেকেন্ড স্টপেজে বিরাট তোমার এই পার্ক, সেই পার্কের মধ্যে আমার লেকচার হতো আচ্ছা। প্রতি বছর। সেখানে আমি একদিনে 1,90,000 টাকা কালেকশন করেছিলাম, আচ্ছা, মানে ওই আমার গুরুদেবের আশ্রমের জন্য। গেস্ট হাউস দক্ষিণের বেসিসে যেগুলো আসতো, তাই তো? তারাই দিয়েছিল যে বৃন্দাবনে আপনারা গেস্ট হাউস করবেন, আমরা দেব। আমাদের গুরুভাই যিনি ছিলেন, তার 3টে গাজিয়াবাদে ফ্যাক্টরি আছে, বিরাট বিরাট, এখনও আছে। আচ্ছা, আচ্ছা। বিরাট ফ্যাক্টরি, আচ্ছা, চাঁদনি চক অফিস আছে। আপনাদের মানে যে সম্পত্তিগুলো তৈরি হয়, মানে একটা সংস্থা চালাতে গেলে সম্পত্তির প্রয়োজন আছে, তো সেইগুলো আপনাদেরকে ট্রাস্টের নামে হয় নাকি ব্যক্তিগত নামে হয়? না, ট্রাস্টের নামেই সব আসে। ট্রাস্টের নামে এগুলো, কিন্তু ট্রাস্ট তখন হয়নি যখন আমি, যখনকার কথা আমি বলছি, তখন ট্রাস্ট হয়নি। আচ্ছা, আচ্ছা। আমি ট্রাস্ট করেছি, আমার যে ট্রাস্ট, ভালো করে মনে রাখুন, আমার নামের যে ট্রাস্ট, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, আচ্ছা, সেটা 2008-এ রেজিস্ট্রেশন হয়েছে। 2008-এ। আচ্ছা। তার আগে আমি গুরুদেবের আশ্রম থেকে প্রচার করেছি। গুরুদেবের আশ্রমে যত টাকা পয়সা এসছে সব গুরুদেবের আশ্রমেই দিতাম। আচ্ছা, আচ্ছা। চাল কালেকশন হতো, মুখ হতো, তুমুক হতো, অনেক কিছু, তেল দুনিয়ার সব, প্রচুর টাকা তো গুরুদেবের আশ্রমেই দিতাম। তারপরে যখন নিজে আলাদা হয়ে গেলাম 86-82-তে গুরুদেব দেহ রাখলেন, 86-এ আমি গুরুদেবের আশ্রম থেকে আলাদা হয়ে গেলাম। তখন আমি বক্রেশ্বরে একটা আশ্রম করেছিলাম। তো বক্রেশ্বরে আশ্রম করে সেটাও আমার মানে যাতায়াতের অসুবিধা। এই যে কলকাতায় তুমি যেমন বাগবাজারে এসছো, এর আশেপাশে সব জায়গায়, মানে বঙ্গীয় ভাগবত সমাজের নাম শুনেছো তো? বঙ্গীয় ভাগবত সমাজ, রাইকানু ভাগবত সমাজ, রাধা গোবিন্দ ভাগবত সমাজ, গৌর গোবিন্দ ভাগবত সমাজ, তারপরে নিখিল বঙ্গ বৈষ্ণব সমাজ, তারপরে দক্ষিণধারী মন্দির, তারপরে অশোকনগর, হাবড়া, বাণীপুর, মানে সারা জায়গায় আমার লেকচার হতো তখন। অশোকনগরে তরুণপল্লীতে একবার 15 দিন ধরে আমি ভাগবত বলেছিলাম। বেহালা চৌরাস্তায় আমি, ওই গার্লস হাই স্কুল তখন তৈরি হচ্ছে, বিরাট বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে আমি 15 দিন ভাগবত বলেছিলাম। এবং সেখানে সোনার হার পর্যন্ত আমাকে মায়েরা পরিয়েছে। সোনার চৌরাস্তায় মানে লোকে টাকা তো দিয়েছেই, আমার ভাগবতের পরে লোকে প্রচুর টাকা, বাঙালিদের গুণের কথা তো আমি বললে এখন মনে হবে যে মহারাজ বাঙালিদের গালি দিচ্ছেন বাঙালি হয়ে, ভাষাদের গালাগালি দিচ্ছেন ভাষা হয়ে। মানে আমি তো একটু অন্যরকম না, এ দেশের লোকেরা সেবা করে না, ও দেশে ভাগবত করলে তারা প্রচুর টাকা দেয়। আমি যখন প্রচারে গেছি ফিরোজাবাদ, শিকোয়াবাদ, ভাটনা, মেনপুরি, কানপুর থেকে আরম্ভ করে আগ্রা, হিঙ্কিমন্ডি, সারা নৈনিতাল, সব জায়গায় সবাই। ফিস কেমন করে আসতো মোটামুটি এক জায়গা থেকে? হ্যাঁ, দক্ষিণা কেমন আসতো তখন? কে আসতো, কোনো 3,000ও আসতে পারে, 1,000ও আসতে পারে, 500ও আসতে পারে। যেমন আমি এই যে চেম্বারটায় বসেছি, এই চেম্বারে কখনো আমার কাছে 500 টাকা, একটা ভাগ্য বিচার করলে 900 টাকা নেই আমি। 900 টাকা দিতেই হবে, তবে ভাগ্য বিচার হবে, সে জটক বিচার হোক আর যাই হোক, তাহলে টাকা আসে। এবং একটা কবচ তৈরি করলে 3,500 4,000 টাকা দিতে হয়, তা না হলে আমার কবচ হাজার হাজার লক্ষ লক্ষ লোক পড়েছে, পড়ে তাদের কাজ হয়েছে, কাজ না হলে তারা আসবে কেন? তো সেই জন্য তো আমার টাকা তো এইভাবে আসে এবং আসবেই, এখনও আসবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন টাকা আসবে এবং নানানভাবে আসবে। আমার ট্রাস্টের মাধ্যমে টাকা আসে। আমার ট্রাস্ট যেটা করেছে 80G ধারায় রেজিস্টার্ড ট্রাস্ট, দেখাবে কি সব ডকুমেন্ট এখানে আছে। 80G ধারায় রেজিস্টার্ড আমার ট্রাস্টটা 80G ধারায়। ভারতবর্ষের যিনি চিফ কমিশনার ছিলেন, তিনি আমার আশ্রমে ছিলেন, তিনি জটি বাবার শিষ্য, মানে বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য। তারা আমার আশ্রমে থেকে তিনি আমার এই ট্রাস্ট গঠন করে নিজেই সমস্ত কিছু, ওখানে যখন ওই একজন কমিশনার ছিলেন, ওনার মেয়েও কমিশনার, মানে ডেপুটি কমিশনার, মেয়ে তো তখন তারপরে চিফ কমিশনার হলো। তারপরে ওই কমিশনারের গাড়িতে আমি, ওর মেয়ে যখন ছিলেন এতে
তোমার ওই দেরাদুন, আচ্ছা। দেরাদুন থেকে উনি গাড়ি করে আমাকে হরিদ্বারে পাঠিয়ে দিলেন ওনারই গাড়িতে লোক দিয়ে। তাই আমার সঙ্গে সারা জীবন ধরে বিশিষ্ট লোকের পরিচয় পরিচিতি রয়েছে। আচ্ছা আচ্ছা এবং এইসব বিশিষ্ট লোক আমার সঙ্গে জুড়ে আছে। আচ্ছা তারা নানানভাবে আমাকে সাহায্য করে। আমার কোনো আইনি সহায়তা করতে হলে যত উকিল আছে সব আমার ভক্ত শিষ্য আছে, তারপরে ব্যাংক ম্যানেজার শিষ্য আছে, বিভিন্ন রকমের। অতএব সবাই টাকা দেয়। আমার এক মা আছে শিষ্যা, তার নাম হচ্ছে মৌসুমী দাস, সে প্রচুর সেবা করে। হাই স্কুলের হেডমাস্টার, তার মেয়ে চাকরি করে, ছেলে চাকরি করে, সে টাকা দেয়। সবাই মানে যত ভক্ত আছে সবাই, এই যে আমাদের বৃন্দাবনে বিরাট পরিক্রমা হবে, মানে পরিক্রমা হবে এর থেকে দ্বারকা থেকে শুরু হবে, সারা দ্বারকা গুজরাট বেট দিয়ে আমার পরিক্রমা হবে। পরিক্রমার পেপার সব নিয়ে দেখে নিতে পারো। সেই পেপারসের সব বুকিং হয়ে গেছে লোকে, তারা টাকা পাঠাচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। টাকা বিভিন্নভাবে আসে। যদি সব টাকার সোর্স জানতে চাও, আমার 4টে বই আছে, হাজার হাজার বই বিক্রি হয় আমার। অতএব আমার একটা বই আছে যার দাম 80 টাকা, একটা বই আছে যার দাম 40 টাকা, আর একটা বই আছে তার দাম 110 টাকা, আর একটা বই আছে তার দাম 301 টাকা। সেটা এখন আমি 101 সেই বই বিক্রি হয়। ঘোড়ার নাল বৃন্দাবন থেকে শোধন করে নিয়ে এসে বিক্রি হয়, সেটার দাম 300 টাকা। আচ্ছা। আর বাস্তু যন্ত্রম সেটার দাম 500 টাকা। ইন্দ্রাণী যন্ত্রম ব্যবসার জন্য বিক্রি হয় 500 টাকা। আচ্ছা। আর এগুলো সবাই জানে, মানে এখানে হাজার হাজার লোক আসে। কালকেও যন্ত্রম নিয়ে গেছে, ঘোড়ার নাল নিয়ে গেছে, আমার পরিক্রমার জন্য টাকা জমা করে গেছে, চেক জমা করে গেছে। প্রতিদিন লোক আসে। সেই জন্য আমার টাকা বলতে গেলে মনে হয় মানে একটু কড়া কথা বলাটা অতটা ভালো হবে না, কিন্তু বলি যে আমার টাকা আমার চরণতলে আপনার থেকে এসে পৌঁছায়। লক্ষ লক্ষ টাকা আসে, আর সেই টাকা সব আমি জনসেবায় খরচ করে দিই, মানুষের সেবায়। বৃন্দাবনে প্রচুর লোকের সেবা হয়। বৃন্দাবনে আমার গেস্ট হাউসে যারা থাকে, কাজ করে যারা, আমার 15 থেকে 20 জন কর্মচারী আছে। এই কর্মচারীদের প্রত্যেককে আমাকে মাইনে দিতে হয়, না হলে তাদের সংসার চলবে কী করে? তাদেরকে দিতে হয়। তাহলে 20 জন লোককে যদি টাকা দিতে হয় তো টাকা তো কামাই করতেই হবে। এবং আমার যে ইলেকট্রিক বিল আসে গেস্ট হাউসের, এক মাসে 83,000 টাকা বিল আসে। 30,000 টাকা বিল? 83,000 বাবা। 80 একটা গেস্ট হাউসের। আর একটা গেস্ট হাউসের আছে 30,000, 35,000, 15,000, যেরকম বিল, মানে যেরকম খরচ হয়। তাই এসব বিল আমাকে পেমেন্ট করতে হয়। তাহলে টাকা না কামাই হলে খরচ করবো কোত্থেকে? অবশ্যই, তাই না? তাহলে আমার গেস্ট হাউসের যে বিল আসে, যদি এই গত জুলাই মাসে বর্ষা টর্ষার জন্য লোক কম এসছে বলে পুরো 1 মাস কোনো বুকিং হয়নি। আচ্ছা। পুরো 1 মাস লোক আসেনি। শুধু ইলেকট্রিক যেহেতু 43 কিলো ওয়াটের কানেকশান লাগানো আছে, তার জন্য যদি একটা বাল্বও না জ্বলে তাহলেও আমার প্রায় 25 থেকে 30,000 টাকা বিল আসে। ওখানে একটা বাল্বও না জ্বলে, একটা বাল্ব যদি না জ্বলে, তথাপিও ওই যে 43 কিলো ওয়াটের মানে ট্রান্সফরমার লাগানো আছে, সেই ট্রান্সফরমারের প্রায় পার্সোনাল ট্রান্সফরমার না হলে অত লোড নিতে পারে না। কারণ প্রত্যেকটা রুম হচ্ছে এসি রুম, মনে রাখতে হবে এসি, এবং লিফট লাগানো। আপনারাও যারা শুনছেন তারা শুনে রাখুন, আমার গেস্ট হাউসে প্রত্যেকটাতে বৃন্দাবনে লিফট লাগানো, এবং গেস্ট হাউসে প্রত্যেকটা রুমে এসি লাগানো, প্রত্যেকটা রুমে গ্লিজার লাগানো। গুজরাটি লোকেরা যারা আসে তারা প্রতিদিন গরম জলে স্নান করে, সেই জন্য প্রত্যেকটা রুমে গ্লিজার লাগানো। প্রত্যেকটা রুম বড় বড়, এরকম 2টো রুম মিলে একটা রুম, সেই রুমে 2টো ফ্যান লাগানো, একটা এসি লাগানো 2 টন। আর হিটাচি, তখন সব থেকে ভালো এসি হলো হিটাচি ছিল, সেই হিটাচি এসি সব রুমে লাগানো আছে। প্রত্যেকটি রুমে হিটাচি এসি লাগানো আছে, প্রত্যেকটি রুমে 2টো করে ফ্যান লাগানো আছে। এবং যাত্রীরা যে যার মতো ব্যবহার করে, তার জন্য বিল ওঠে ওই জন্য, মানে 83,000, 87,000, 65,000 করে বিল আসে। 1 লাখের কাছাকাছি। হ্যাঁ, 1 লাখের কাছাকাছি। 1 লাখের কাছাকাছি। আর আশ্রম আছে, আশ্রমের বিল আলাদা। তার মানে আমাকে এই যে গেস্ট হাউস যেখানে যে আমরা বসে আছি, এখানেও এসি চলছে, তাই এই জায়গাটা তো এটাতেও 6,000, 7,000 টাকা বিল আসে কম্পিউটার মাসে।
এটা ছোট একটা ফ্ল্যাট, কিন্তু এত টাকা বিল আসে, যেহেতু কম্পিউটার চলে, ল্যাপটপ চলে, এসি চলছে, নানান রকম ফ্যান চলছে, সব কিছু মিলে এখানেও। তো এখানে যারা থাকে তাদের খাওয়ার খরচ, বৃন্দাবনে যত লোক আছে তাদের খাওয়া খরচ, তাদের মাইনে, তাদেরকে প্রত্যেককে দিতে হয়, প্লাস ওখানে সাধু সেবা হয়, সাধুদেরকে আমরা খাওয়াই, সব টাকা তো খরচ করে দেই। এই জন্য আমার বিরুদ্ধে অনেকে বলছে এত টাকা কোত্থেকে আসে, সিবিআই তদন্ত হোক। তো সিবিআই এইরকম ওখানে কথা তুলেছে তো, তাহলে করো সিবিআই তদন্ত। আমি চ্যালেঞ্জ করছি, আমি কোনো টাকা নিয়ে 2 নম্বরই করি না, আমি জগতের কল্যাণে ব্যয় করি। আর আমার টাকার খরচ, ট্রাস্টেড খরচ তো ট্রাস্টের অ্যাকাউন্টেই থাকবে, কারণ 80G ধারায় ট্রাস্ট, জানো তো 80G ধারা মানে আমাকে প্রতি বছর রিটার্ন ভরতে হয়, এই বছরও রিটার্ন দিতে হয়, প্রত্যেক বছর ট্যাক্সও দিতে হয় আমাদের। হ্যাঁ, ট্যাক্সও দিতে হয়। ট্রাস্টের ট্যাক্স হয় না, ট্যাক্স যদি কাটে সেই ট্যাক্স আবার আমরা ক্লেম করলে ফেরত চলে আসে অ্যাকাউন্টে। হ্যাঁ, ট্যাক্স যদি কাটেও সেই ট্যাক্স আবার ফেরত চলে আসে আমাদের অ্যাকাউন্টে। আর আমিও কোনো ট্যাক্স দেই না, আমার টাকা যত কামাই হয় সব আমি খরচ করে দিই, ট্যাক্স দেবো না, আসবে আর চলে যাবে, যত টাকা কামাই করব। এই জন্য আমার কোনো ওই জন্য সিবিআই আসুক আর আইবিআই আসুক আর ডিবিআই আসুক আর হচ্ছে যেই আসুক, কেশবানন্দ মহারাজ কারোর ভয়ও করে না, পরোয়াও করে না। আর কিছু প্রশ্ন? আচ্ছা, আপনার যে বাড়িটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা নাকি আপনি অন্যদের থেকে লিখিয়ে নিয়ে ওখানে নাকি বৃদ্ধাশ্রম করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সে বিষয়ে আপনি কিছু বলুন। আচ্ছা, এখন যারা ওখানে বাড়িটা করেছিল, আমি করেছি, টাকা আমার, বিল্ডিংটা আমার, করিয়েছি। ওই যে যারা ওইসব কি বলবো বাঁদরামি করছে ওরাই করেছে, কন্ট্যাক্ট ওদের দিয়েছিলাম, ওদেরকে ওই লক্ষ্মীকান্ত মণ্ডল আর ওর ছেলে রাজেশ মণ্ডল যারা ওইসব কথা বলছে ওরাই ওই বিল্ডিংটা করেছে এবং বেশি টাকা নিয়েছে। অন্য মিস্ত্রি বলছিল 280 টাকা, ওরা বলল মামা আমাদেরকে 300 টাকা স্কোয়ার ফুট হিসেবে দেবেন। তা ওই বিরাট বাড়ি 300 টাকা স্কোয়ার ফুট হিসেবে সমস্ত পেমেন্ট করেছে এবং আগে টাকা দিয়েছি, কেন ভাগ্নে? আর ঠিক আছে টাকা নাও। ও নিয়ে গাছ কিনেছে, গাছ টাছ কিনে চেরাই করে, নিজের কোনো কাঠকুটো কিচ্ছু নেই, সেই সব টাকা পয়সা নিয়ে চেরাই করে কাঠকুটো কিনে ওই আমার বিল্ডিং করেছে, করে তার টাকা সব নিয়েছে। তার আগে অনেকবার টাকা ধার নিয়েছে, সাহায্য নিয়েছে, ইট নিয়েছে, টাইলস নিয়েছে, দুনিয়ার অনেক কিছু নিয়েছে ওরা। তাহলে বৃদ্ধাশ্রমে কোনো প্রতিশ্রুতি? বৃদ্ধাশ্রম কোনোদিন আমি করিনি। এবং যাদের জমি কিনেছিলাম তাদের জমি মার্কেট প্রাইস তখন ছিল 65,000 টাকা বিঘে। আচ্ছা, কিন্তু ওই বীরেন মণ্ডলের কাছ থেকে আমাকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমার জমিটার তো ফ্রন্টেজ বেশি, আর একটা জমি কিনছেন ভেতরে, ওটার ফ্রন্টেজ কম, ওটা আপনি 65,000 টাকা করে দিচ্ছেন, আমাকেও তাই বলেছেন, তা আপনি আমারটা একটু বেশি করে দিন। আমাকে বললো, আমি তখন বললাম ঠিক আছে 75,000 টাকা করে আপনারটা দেবো। এক কথা উনি বললেন ঠিক আছে আপনি যা বলবেন তাই। তো তখন ওই জমি 4 বিঘে জমি কিনলাম, ওই 75,000 আর 65,000 রেটে ওই দুটো জমি কেনা হয়। সেই জমি মিলে 4 বিঘে জমির উপরে আমার যে গেস্ট হাউস হয়েছে সেটাকে আমি, তার নাম তো ওখানে বোর্ডে লেখা আছে, দেখোনি তোমরা? হোটেল কেশবানন্দ প্যালেস বলে লেখা আছে, হোটেল কেশবানন্দ প্যালেস, বৃদ্ধাশ্রম বলে লেখা আছে কি? না। তাহলে যে বলে সেই অপদার্থটাকে জিজ্ঞেস করতে হবে যে বৃদ্ধাশ্রমটা উনি কবে বললেন। আজকে সকালবেলা একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, গৌর মিস্ত্রি, সেও জানে, সেও ওই বিল্ডিংয়ের মাল সাপ্লাই দিয়েছে, তাদের টাকা আমি পেমেন্ট করে দিয়েছি। আমার ছোটো ভাইটার বুদ্ধি কম, লেখাপড়া জানে না, তাকে টাকা দিয়েছি ইট কিনতে, সেই ইট কিনতে গিয়ে 8 লাখ টাকা ইট ভাটার মালিককে দিয়ে দিয়েছে। আমি বললাম তোর টাকা যদি না দেয়, ইট যদি সব না দেয়, তুই দিবি কী করে 8 লাখ টাকা? ছোট ভাই কি ওখানে থাকেন নাকি? ওখানে ছিলেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে, দীনবন্ধু মণ্ডল। তো এই জন্য মনে রাখতে হবে যে আমি সেই সুন্দরবনেরই লোক, নেবুখালি গ্রামের লোক। ওখানে দেখবে একটা শিব মন্দির আছে, তার গায়ে বোর্ড লেখা, পাথর লাগানো আছে, কেশবানন্দের, স্বামী কেশবানন্দ বন মহারাজের জন্মভিটা। আচ্ছা। তো ওই বাড়িটাও কিন্তু আমার, ও বাড়ি আমি করে দিয়েছি। ওই বাড়ির পাশে সেজ ভাইয়েরও বিল্ডিং করে দিয়েছি, ছোট বোনের বিল্ডিং করে দিয়েছি, বড় ভাইয়ের 2বার করে, একবার তো মাটির বাড়ি করে দিয়েছিলাম, বললো আমাদের একটা পাকা বাড়ি, তো পাকা বাড়িও করে দিয়েছি।
তো এই সবাই জানে। তো এই জন্য এখানে প্রত্যেকের নামে 1 লাখ টাকা করে ফিক্সড করে দিয়েছি। সব আমার কামাইয়ের টাকা, কামাই করে করেছি। আমি কারুর দয়া দক্ষিণা কারুর কাছে দান নিতে যাইনি, ভিক্ষা করতে যাইনি। এই জন্য যা করেছি নিজের কামাই করা টাকা, নিজের সামর্থ্য। আর লেকচার বক্তৃতা দিবারাত্র কষ্ট করেছি। যারা সাধু হয় তারা তো দক্ষিণা তো গ্রহণ করে, তা আপনি করেন না? না, দক্ষিণা কেউ দিলে গ্রহণ করি, আমি তো কাউকে চাইতে যাই, চাইতে যাই না, যার যা ইচ্ছা সে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর কিছু প্রশ্ন? আর বৃদ্ধাশ্রম আমি কোনোদিন বলিনি। ওই রেখামা যে এমএলএ, সে বলছে যে এখানকার লোকে বলেছে উনি বৃদ্ধাশ্রম করবেন বলেছেন, তা বৃদ্ধাশ্রম করে দিয়ে যাব। তা আমি তো বলছি রেখামাকে বৃদ্ধাশ্রম করো, কিন্তু কিনতে হবে তো, জমিটা তো আমার। জমি বাড়ি যা করবা, বৃদ্ধাশ্রম করো, নেড়ানেড়ির আশ্রম করো, পাপীদের আশ্রম করো, বুড়ো বুড়িদের আশ্রম করো, অনাথ আশ্রম করো, অরফানেজ করো, যা খুশি করো, কিন্তু জমিটার দাম দিয়ে কিনে করো। তোমাকে কে না করছে? আমি তো বলে দিয়েছি, হয় জমি কিনে নাও, তো জমি কিনে নিয়ে করো। জমিটা তো তোমার না, আচ্ছা, তোমার বাপ 14 পুরুষের না, কিংবা বিজেপি পার্টির না, জমিটা তো কেশবানন্দ মহারাজের। অতএব জমিটা কিনে নিয়ে করো, আমার তো আপত্তি নেই, আমি তো বলেছি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন রেখেছিলেন যে আপনি যে টাকাটা চেয়েছিলেন, ঠিক আছে, আপনার টাকা আপনি চেতেই পারেন অবশ্যই। এবার ওইটা যে সরাসরি একটা আলোচনায় না গিয়ে আপনি কেন ডাইরেক্ট মিডিয়ার সামনে আনলেন, এই বিষয়ে একটু বলছেন। মিডিয়ার সামনে তো আমি আসিনি। আচ্ছা, মিডিয়া আমার সামনে এসছে। আচ্ছা, আমি গিয়েছিলাম পার্টির যে অফিস, অর্থাৎ পার্টির যে ওই কী বলে ওটাকে, জনতার দরবার। জনতার দরবারে আমি যাওয়ার আগে চিনার পার্কে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন, মুখ্যমন্ত্রীকে আমি যথেষ্ট সম্মান করি, এখনও করি, শ্রদ্ধা করি, এবং উনি বৈষ্ণব পরিবারের লোক। ওনার পূর্বপুরুষরা মহাপ্রভুর সঙ্গে পুরীধামে গিয়েছিলেন এবং অত্যন্ত ভালো লোক, আমি তাকে জানি, সৎ লোক। আমি চিনার পার্কে ওনার সঙ্গে দেখা করব বলে উনি ওদিন যাবেন এতে শুনে আমি চিনার পার্কে চলে গেলাম। চিনার পার্কে যেতে উনি বললেন, ওখানকার লোকেরা সব সিকিউরিটি বলল যে এখানকার প্রোটোকল অনুযায়ী উনি প্রথম 10 দিন দেখা করেছিলেন, আর দেখা করেন না, আপনার সঙ্গে দেখা করবেন না। উনি ওখান থেকে বেরিয়ে আমার সামনে দিয়ে চলে এলেন, আমাকে সামনে দাঁড়াতেও দেয়নি ওনার সিকিউরিটিরা। তাহলে ঠিক আছে, বললো আপনি ওই জনতার দরবারে চলে যান। তো আমি জনতার দরবারে চলে গেলাম। এখন আমি সন্ন্যাসী মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ঘন্টা দাঁড়িয়ে আছে। আমার সুগার আছে, হার্ট অপারেশান হয়েছে, ওপেন হার্ট সার্জারি, গল ব্লাডার সার্জারি, ভীষণ সুগার আছে, 33 বছর ধরে সুগার। 94-এর জানুয়ারি থেকে আমার সুগার আছে, 33 বছর হয়ে গেছে সুগার। তো এই সুগার টুগার নিয়ে আমার ভীষণ খিদে পাচ্ছে, কি খাবো, বাইরের কিছু খাই না, ওখানে কিছু পাওয়া যাচ্ছে না, ফল টল ওখানে কিছু পাওয়া যায় না। তাই এইসব ব্যাপারে আমি গুড়গুড় করছি, আমার মুখ টুক দিয়ে সব ঘেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে। তখন ওখানে সাংবাদিকরা বললো, স্বামীজি আপনি কেন এসেছেন? প্রথম প্রশ্ন সাংবাদিকরা আমাকে বলে। তখন আমি বললি এই ব্যাপার, আমার ওখানে একটা বাড়ি আছে, ভাড়া নিয়ে আছে এমএলএ রেখাপাত্র, তা আমার ভাড়াগুলো টাইম মতো দিচ্ছেও না, আর বাড়িটা ওইভাবে নিয়ে রেখে দিয়েছে। আর বাড়িটা আমি বলছি যে হয় তোমরা কিনে নাও, কিনে নিয়ে যা পারো করো, না হলে তোমরা টাইম মতো ভাড়া দাও, ভাড়া না দিয়ে এরকম করে বসে আছো, এটা তো ঠিক না। এই কথাটা আমি বলি, তখন সব সাংবাদিকরা ওখানে ছুটে আসে। না, একের পর এক সাংবাদিক বলে আমাদের একটু বলুন, আমাদের একটু বলুন, সব সাংবাদিকরা আমার কাছে প্রশ্ন করে। তখন আমি সাংবাদিকদের ওই একই কথা বলেছি, যা বলেছি। আর শুভেন্দুবাবুর কাছে আপনার ভরসা আছে? আমি বলি অবশ্যই আছে। শুভেন্দুবাবুর উপরে আমার 100% কেন 1000% ভরসা আছে, যে উনি যদি জানতে পারেন যে কেশবানন্দ মহারাজের সঙ্গে এই ব্যবহার হচ্ছে, তাহলে উনি ব্যবস্থাটা করে দেবেন, কিন্তু ওনার কাছে আমি খবরটা পৌঁছাতে পারছি না। তা এই নিয়ে অনেক যত সাংবাদিক ছিল, প্রচুর সাংবাদিক, তারা সবাই শুনেছেন, তারা সবাই বলেছেন, আনন্দবাজার টাজার বিভিন্ন রকম সংবাদ সংস্থা তারা সব এইগুলোকে আউট করেছেন, কিন্তু আমি তো, আমাকে জিজ্ঞেস করেছে তাই আমি বলেছি, আর আমি একই কথাই বলেছি, আমার এতে কোনো অবজেকশন নেই। আবার সেই কথা যখন আমি শুভেন্দুবাবু বেরিয়ে গেলেন, তখন আমাদের ঢুকতে দেওয়া হলো। এর আগে 15 দিন আগে 27 তারিখে আমি গিয়েছিলাম, সেখানে একজন শিব শঙ্কর বসু বলে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল।
তিনি বললেন আমি সব সেক্রেটারি সবার কাছে পাঠিয়ে দেবো, আপনার চিন্তা নেই, আমি চিঠি নেই না, আমি চিঠি নিলাম, আপনাকে সব জায়গায় তো আরও নোট টোট করে নিলেন, যে স্লিপটা ওরা দেয় নোট টোট করে নিয়ে বললেন যে আমি এগুলো করে দেবো। কিন্তু এই যে সোমবারে গেলাম, ও শিবশঙ্কর বাবু দেখি ঢুকছে, মানে আমি যে দেবতার উপাসনা করি আমার সামনে পড়ে গেছে। আমি তখন ওই ঠান্ডায় বসেছিলাম একটুখানি, মানে ছায়া মতো দেখে, মানে রাস্তার উপরেই বসে বসে কাটিয়েছি। আচ্ছা, তো তখন দেখে ওনাকে গিয়ে বললাম যে কি হলো আমার ওটা, বলে আমি জানি না। আমি বলে আপনার সঙ্গে ঢুকবো, বলে না 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 ঢুকবেন না, সিকিউরিটিও ঢুকতে দিচ্ছে না। তা ঢুকতে পারলাম না। তারপরে শুভেন্দুবাবু বেরিয়ে গেলেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে আমাদের একটা চিরকুট দিলেন 19 নম্বর, সেই 19 নম্বর নিয়ে উপরে গেলাম। সেখানেই শুনে রাখুন, সবাই শুনুন, ওখানে যে লোকটা বসেছিল তার নামটা কি আমার অত মনে রাখার দরকার নেই, সে আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম আমার গেস্ট হাউস একটা রয়েছে, সেখানে এরকম, সেটা না তো কিনছে না ভাড়া দিচ্ছে, এরকমভাবে রয়েছে, তাই এটা নিয়ে আমি ওনাকেও দেখলাম ওখানে, কাকে, ওই আগের দিনে যে লোকটা দেখা হয়েছিল ও বসে আছে, কিন্তু ও কথা বলছে না। তখন ওই লোকটা বলছে যে আপনি কি গেস্ট হাউসের ব্যবসা করেন? আপনি করবেন? আমি কিন্তু কাউকে ছাড়ি না। আমি বললাম আপনি কি করবেন, আমার সঙ্গে শেয়ারে থাকবেন নাকি? আপনি আমাকে বলছেন কেন ব্যবসা করেন কি করেন, আমি কি করি আপনার দায়িত্ব? আপনাকে কে অধিকার দিল যে আপনি ব্যবসা করেন? বলছে সিনকে এত চিৎকার করছেন, সিন ক্রিয়েট করছেন কেন? আরে সিন ক্রিয়েট মানে আপনিই তো ক্রিয়েট করছেন, আপনি কেন বললেন ব্যবসা করেন? তা আমি বলছি আপনি জানেন আমার 3টে গেস্ট হাউস আছে, বৃন্দাবনের 2টো আছে, এখানে একটা আছে নেবুখালীতে। তা বলছে আমার 3টে জাহাজ আছে। আর সেই লোকটা বলছে ফাজিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জনতার দরবারে ফাজিলটা বলছে আমার 3টে জাহাজে করে কি আমাকে চুবিয়ে মারবেন নাকি? আপনার পার্টি করছেন বলে কি চুবিয়ে মারার পাওয়ার তৈরি হয়েছে আপনার? আচ্ছা, যখন আমি অনেক বেশি কথা বলেছি, তারপরে ওই শিবশঙ্কর বসুকে বললাম যে আপনি কথা বলবেন না, বলে না 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 না, উনি উঠে পড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে একজন প্রফেসর ছিলেন, খুব ভালো লোক, কি নাম জানো মনোরঞ্জন? প্রফেসর, হ্যাঁ টাইম উঠছে তো এখানে, শ্যামল কুমার দে, তিনি আমাকে ডেকে বললেন স্বামীজি আপনি বসুন। তার পাশে বসালেন, বসে বললেন আপনার কাজ আমি করে দেবো, মুখ্যমন্ত্রীকে লাগবে না, আপনি বিশ্বাস করুন, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনার কাজ আপনি আমাদের, আর আপনি চিরকাল বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসকে সাহায্য করে আসছেন, আপনি ভারতের হিন্দু রাষ্ট্র চান, আপনি বিজেপির মেম্বার, আপনি এখানকার যে জিতেছে তাকেও আমি প্রচুর হেল্প করেছি। এখানে কে জিতেছে জানো বাগবাজারে? জানো না, মন্ত্রী হয়েছে যে ওই পূর্ণিমা চক্রবর্তী, পূর্ণিমা চক্রবর্তী এখানে জিতেছে, তা ওর এলাকা এটা, এখানে তো ভোট দেওয়ার সময় আমি তাকে নানানভাবে হেল্প করেছি, এবং তিনি খুব শ্রদ্ধালু মহিলা। ভোটার কোথায়, এখানকার নাকি ওখানকার? আমি এখানকার ভোটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখানে ভোট দিয়েছি, এবং উনি আমাকে রাস্তাতে দাঁড় করিয়ে প্রণাম করলেন, মানে ভোটের আগে। তো খুবই ভক্তপ্রাণ, এবং গীতা রায় ইনিও আমাকে খুবই শ্রদ্ধা করেন। তো সেই সব ব্যাপারগুলো হয়। তাতে দেখা যাচ্ছে যে আমরা তো কারোর সঙ্গে বিবাদে যেতে চাই না। তখন ওই যে প্রফেসর সাহেব যার কথা এক্ষুনি বলা হলো, উনি বলছেন যে মহারাজজি আপনার কাজ আমি করে দেব, আমি দায়িত্ব নিচ্ছি, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে না, এইটুকু ছোট কাজের জন্য আমরা যদি আপনার কাজ করতে না পারি তাহলে আমরা কেন আছি এখানে, তাহলে আমরা করে দেবো। বললাম ঠিক আছে করে দেবেন, তাহলে আমি আসি, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন আমার আর কিছু বলার নেই। উনি ওনার ফোন নাম্বার, ওনার নাম টাম দিলেন, বলে কোনো কিছুতে আমার নাম টাম আর দেবেন না, আর লিখবেন না, তবে আমি করে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন, করে যদি না দেই 2 দিন সময় দিন। এইবার বিকেলবেলা দেখি আবার ওই ফোন এলো, ফোনটা এসছে কোথায়, শুভেন্দু বিকাশ চক্রবর্তী যে পিএ, আচ্ছা মানে শুভেন্দু অধিকারীর পিএ আর কি, মুখ্যমন্ত্রী পিএ, তিনি ফোন করলেন, বলে মহারাজ আমাকে 2 দিন টাইম দিন। আপনাকে ফোন করেছে? আমাকে ফোন করেছে যে আপনি 2 দিন টাইম দিন, আমি সমস্যার সমাধান করে দেবো। তারপরে ওই অফিস থেকে ডিস্ট্রিক্ট যে সভাপতি তার কাছে ফোন গেছে, তার যে পিএ তার নাম বোধহয় অভিষেক দাস, না অভিজিৎ দাস, তিনি আমাকে ফোন করে বললেন মহারাজ আপনার কত টাকা বাকি আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি।
তো উনি আমাকে 2 মাসের টাকা পাঠিয়ে দিয়েছেন, 40,000 করে 80,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। তাতে আমার কোনো বিবাদ নেই, আমার কোনো বিবাদ ওদের সঙ্গে নেই। আমি শুধু বললাম যে আপনারা পারলে কিনে নেবেন, না হলে ছেড়ে দিতে হবে। কারণ এগ্রিমেন্ট ওরা বলছে আমি নাকি 11 মাসের এগ্রিমেন্ট, ওদের কোন তো 11 মাসের এগ্রিমেন্ট নয়, এগ্রিমেন্ট হয়েছিল খালি ভোটের সময়ের জন্য। সেই পেপারও আমার কাছে রয়েছে। অতএব ওরা আমাকে বলেছিল যে আমরা 40,000 টাকা করে দেবো, এর বেশি চাইবেন না, আপনি এইটা নেবেন। আমি বলে ঠিক আছে, বিজেপিকে আমি তো মন থেকে সাপোর্ট করি, আমার তো টাকার অভাব নেই। ভোটের আগে ওটা 70,000 টাকার কথা হয়েছিল। হ্যাঁ, ওটা হচ্ছে ওই 2,000 টাকা করে পার ডে হিসেবে দেওয়ার কথা ছিল, ভোটের আগের 1 মাস, ভোটের আগের যে 1 মাস। তো ওই টাকা উনি দিয়েছিলেন, তারপরে টাকা দিচ্ছিলেন না। জুন, জুলাই, আগস্ট এখন চলছে, আগস্টের আজ 16 তারিখ। তো জুন আর জুলাইয়ের টাকা ওনারা পাঠিয়ে দিয়েছেন। তাহলে আবার মাস পুড়ে গেলে নিশ্চয়ই পাঠাবেন, তাহলে আমাদের তাদের উপরে কোনো অবজেকশন নেই, আর কোনো ক্লেম নেই। কিন্তু একটা কথা, এই যে বৃদ্ধাশ্রম করার যে কথাটা উঠছে, আরও অনেক কথা উঠেছে, হ্যাঁ সেইগুলো আমি আসছি বলবো। হ্যাঁ, তাই বৃদ্ধাশ্রম করার কথা যারা জানে, ওখানে যারা মাল সাপ্লাই দিয়েছে, তাহলে বৃদ্ধাশ্রম বলে তো বোর্ড লাগাতাম আমি। বৃদ্ধাশ্রম বলে বোর্ড না লাগিয়ে আমি তো লাগিয়েছি হোটেল কেশবানন্দ প্যালেস। হ্যাঁ, বোর্ডটা তুমি দেখেছো তো, হোটেল কেশবানন্দ প্যালেস। তাহলে আমি হোটেল কেশবানন্দ প্যালেস লিখেছি, বৃদ্ধাশ্রম না লিখে, তাহলে কেউ তো অবজেকশন করেনি যে আপনি হোটেল কেশবানন্দ প্যালেস লিখেছেন। সে তো কত বছর আগে লাগিয়েছি, একদম পাথরে, খোদাই করা পাথরে লেখা আছে। তাহলে ওটা বৃদ্ধাশ্রম করব বলে কাকে বললাম? যারা করেছে তারাও বলতে পারছেন, তারা বলছে আপনি তো কোনোদিন আমরা শুনিনি এরকম কথা, বৃদ্ধাশ্রম করব বলে। তাহলে রেখা পাত্র কী করে জানলো যে মহারাজ বৃদ্ধাশ্রম করবেন, আমি করে দিয়ে যাব? এত যোগ্যতা আছে তো? এমএলএ হলে এত যোগ্যতা হয় নাকি? এই সব ভূত প্রেত মার্কা জীব এত যোগ্যতা আছে যে আমি বৃদ্ধাশ্রম করে দিয়ে করো? আমি তো না বলছি না, কিনে নিয়ে করো। তুমি বৃদ্ধাশ্রম করো, শিশু আশ্রম করো, স্কুল আশ্রম করো, ভূতের আশ্রম করো, ভূত প্রেতের জন্য বাড়ি তৈরি করো, তাতে তোমার ব্যাপার। তোমাকে যদি মুখ্যমন্ত্রী টাকা দেয়, তুমি সেই টাকা দিয়ে ওখানে যা খুশি করো, কিন্তু আমার পেমেন্টটা তো আগে করতে হবে। আচ্ছা, আর একটা আপনার দিকে একটা অভিযোগ করেছেন একজন, হ্যাঁ, যে বলতে খারাপ লাগছে, বলো। একজন সাধু হিসেবে বলতে খারাপ লাগছে না, বলো। যে আপনি নাকি হচ্ছে মাছ, মদ, মাংস খান, তার সঙ্গে আপনার নাকি প্রিয় খাদ্য নারী, একজন বলেছে, হ্যাঁ, তার ভিডিও আছে। হ্যাঁ, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য বলুন? আমি জীবনে কোনো দিন মাছ মাংস খাই না। যে বলেছে সে মিথ্যাবাদী। তার বলেছে রাগে পড়ে। ওর দাদা আমার এখান থেকে চুরি করে 3টে সোনার আংটি, স্টোন, 6.5 লাখ টাকায় নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপরে শালার বাড়িতে রেখেছিল, শালারা দেয়নি। সেই সব না পেয়ে শালার বাড়িতেই আত্মহত্যা করেছে। শালার বাড়িতে, বাগুইহাটিতে তার শালার বাড়ি, সেখানে সে আত্মহত্যা করেছে। এখন ওরা বলতে চাইছে যে এখান থেকে আমি পুলিশ ফোর্স নিয়ে ওখানে রেড করিয়েছিলাম, তো ওই খোঁজ করতে গিয়েছিল। সেই রাগ ওরা মেটাতে গিয়ে আমার এক নাম বলবো না, কারণ অনেক রকম কথা উঠছে। তো একজন বলছে যে কি তোমরা মহারাজের নামে এইসব কথা বলছো কেন? আচ্ছা, তা বলছে আমাদের জ্বালা আছে তাই বলছি। ওদের নাকি জাল, যেহেতু ওর ছেলে মরে গেছে। ওই লক্ষ্মীকান্ত বলছে আমাদের জ্বালায় বলছি, এমনি বলছি। আমার নামে যত মিথ্যে কথা বলছে ওদের জ্বালা চড়েছে। হ্যাঁ, ওরা বলছে আমরা কি আর এমনি বলছি, আমাদের জ্বালা চড়েছে তাই বলছি। আচ্ছা, সেই ব্যক্তি এটাও বলেছে যে আপনি যদি তাদের চুরির প্রমাণটা দিতে পারেন তাহলে তারা সেই বিষয়টা মেনে নেবে। তাই এই বিষয়ে কোনো চুরির প্রমাণ দেবো কি করে? চুরি করে নিয়ে যদি লোকটা তালা ভেঙে, ধরো তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার কাছে আসা যাওয়া করো, তুমি আমার নাতি, বারবার আসছো যাচ্ছ, এটা ওটা দেখছো, সব কিছু তালা বন্ধ করা। ওই মনোরঞ্জন যেমন আমার সেক্রেটারি, সে যেমন সব জানে, ও সব জানতো, আসা যাওয়া করতো, দরকার হলে 2-1 দিন আসতো। আমি ওকে কোনোদিন বলে আমি নাকি 18,000 টাকা করে মাইনে দেবো বলেছি, কেউ জানে না। এসব ফালতু, মানে সর্বৈব মিথ্যা, কোনো দিন এসব কথা হয়নি। ও মাঝে মাঝে আসতো, তবে বিপদে পড়লে টাকা পয়সা চাইলে আমি কিছু দিতাম, এই রকম। তার ফলে ও এসে কী করলো, ধরো যেখানে যে জায়গাটাতে চুরি হয়েছে, প্রথম হচ্ছে আমি ছাদে হাঁটি, ও জানে যে মহারাজ 5টা 5:30টার থেকে ছাদে হাঁটেন, এখনও হাঁটি, কালকেও হেঁটে এই বাড়ির ছাদে। তার এখানে কেউ থাকে না, কারণ এই ছন্দা দেবী ও চলে যায় হাঁটতে, মনোরঞ্জন চলে যায় হাঁটতে, তালার চাবি রাখা থাকে ওই বেঞ্চের ওখানে, ওই চাবিটা ওদিন বেঞ্চের ওখানে রেখে চলে গেছে।
আর ও এসে ওই চাবি দিয়ে তালাটা খুলেছে। চিন্তা করো, চাবি দিয়ে তালাটা খুলেছে। চাবিটা তাহলে জানতে হবে আমাকে, তাহলে চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকেছে। ঢুকে কি করেছে, আলমারির তালাটা, আলমারি ওই যে কাঠের আলমারি, ও তো ছোটো তালা, টান মেরে ভেঙে ফেলেছে। আলমারির তালাটা ভেঙে ফেলে আলমারির থেকে একটা ব্যাগে আমার অ্যারেঞ্জ চেস্ট একটা আছে, সেই অ্যারেঞ্জ চেস্টে টাকা থাকে, সেই চাবিটা বের করেছে। বের করে অ্যারেঞ্জ চেস্ট খুলে অ্যারেঞ্জ চেস্টে অনেক সোনা ছিল। ধরো তুমি যদি চোর হও তা তুমি কি 3টে জিনিস নেবে আর 7টা বাদ দেবে? চোর তোমার সামনে এতগুলো সোনা সব নেবে তো চোর যখন। তাহলে ওই 6.5 লাখ টাকা ব্যাগের থেকে নিয়েছে। তাড়াহুড়ো জানে যে যদি মহারাজ নিচে নেমে আসে, যদি দিদা নিচে চলে আসে, যদি মনোরঞ্জন দাদু নিচে চলে আসে উপরে, সেই মনোরঞ্জনকে এই জন্য চালাকি করে সরিয়ে দিয়েছিল। মনে রাখবে, মনোরঞ্জনকে বলেছে, দাদু আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, দাদুর তো আমার উপরে রাগ, তুমি ওই গঙ্গার ঘাটে আমার কাছে দেখা করতে এসো। এসব পুলিশের কাছে রেকর্ড আছে সব। তো সে ওকে গঙ্গার ঘাটে ডেকে নিয়ে গেছে, কিন্তু বলছে তুমি দাঁড়াও আমি আসছি। তার মানে ও তখন চুরি করছে, ওর শালাকে নিয়ে এসছে, ওই নিয়ে এসে চুরি করেছে সব। 3টে, আমার হাতে একটা নীলা ছিল, সেই নীলা আংটিটা নিয়েছে, আর 2টো, আমরা মিথ্যা কথা জীবনে বলি না, বলবো না, আর 2টো সোনার আংটি নিয়েছে। একটা প্রবাল ছিল আমার এক শিষ্যার, আর একটা ক্যাটসাই ছিল সোনা দিয়ে বাঁধানো। ক্যাটসাই, প্রবাল আর নীলা, এই 3টে আংটি নিয়েছে। আমার সোনার চেন ছিল, সোনার চেনটা নেইনি, যে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, ওগুলো যেহেতু আড়ালে ছিল ওখান থেকে নিয়েছে। আর যেগুলো সামনে পেয়েছে টাকা 6 লাখ 6.5 লাখ যাই হোক, ওই টাকাগুলো সব নিয়েছে, নিয়ে ফট করে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। তারপরে আবার তালা বন্ধ করে গেছে, ওই চাবিটা ছিল তো, তালা বন্ধ করে চলে গেছে। তালা বন্ধ করা ছিল কি, হ্যাঁ লকার, চিন্তা করো কীরকম পাকা চোর, লকারটাকে চেপে দিয়ে গেছে। তারপরে সন্ধ্যা এসে তালা খুলে দেখে, তখন টেনে দেখে, আমি বলে আর কিছু চুরি হয়নি তো, আলমারি খোলা। এইবার আলমারির থেকে তখন দেখে যে ব্যাগে টাকা নেই, যত টাকা ছিল সব টাকা নিয়ে গেছে। তারপরে আমি তখন নিচে, উপরের থেকে নিচে ডেকেছে, আমি এসছি, এসে দেখলাম যে 3টে সোনার আংটি এবং ওই টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর কি নিয়েছে বলতে পারবো না, তবে আরও ওখানে সোনার আংটি ছিল, সেগুলো নেয়নি। আমারও আংটি এইগুলোও ছিল, এগুলো নেয়নি, আমার শুধু নীলাটা নিয়েছে। আর ওই 2টো সোনার আংটি নিয়েছে আর টাকা নিয়েছে, নিয়ে চলে গেছে। আমি তখন পুলিশকে দিয়ে রেড করেছি, আমি এখানে কেস করেছি, করে পুলিশকে দিয়ে হিঙ্গলগঞ্জ পুলিশ আর এই শ্যামপুকুর থানার পুলিশ সব দিয়ে রেড করিয়েছিলাম। পাওয়া গিয়েছিল? না, পুলিশকে ওর বাবা ফোন করে ওকে তাড়িয়ে দেয়। ওর বাবাকে আমি বললাম তুমি ছেলেটাকে ফোন করে দূর করে, ও ক্লাবে ছিল, ক্লাবে ফোন করে বলেছে পুলিশ এসে গেছে, গাড়ি এসেছে। আইনত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তো? আইনত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু চুরিটা জানা লোক ছাড়া এরকম করবে? একটা যদি সত্যি চোর ঢোকে তাহলে সে কি এই 2টো নেবে আর 4টে রেখে দেবে? আইন তো এটা বলে যতক্ষণ প্রুফ না হচ্ছে তাকে চোর বলা যাবে না। না, আইন তো বলে, আইন বলবে। আমি তো বললাম যে সার্চ করুন, সেটা আপনার বক্তব্য। আমি কেস করেছি, আমার পুরো সন্দেহ, তাই সন্দেহের খাতিরে তো কেস হয়, পুলিশ তো সেটা ইনভেস্টিগেশন করবে। পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে ওকে যখন পেলো না, তাড়িয়ে 2জন সিভিল ড্রেসের। তুমি যদি চুরি না করো তুমি পালাচ্ছ কেন? কথাটা বোঝো, যে তুমি যদি পুলিশ যদি রেড করতে যায় তা পুলিশের সঙ্গে কথা বলতে, তা পুলিশের সঙ্গে কথা না বলে তুমি পালিয়েছো কেন? তারপরে আমাদের সেক্রেটারিকে বলেছে যে দাদু যদি বলে দাদুর আংটি আমি চুরি করেছি, আমি ওই এতে গিয়ে তামিলনাড়ুতে গিয়ে কাজ করে দাদুর টাকা সব শোধ করে দেবো। আমার দাদু যদি বলে যে আমি চুরি করেছি, তার বাবাও সেদিন বলেছে, বলে মহারাজের জিনিস যদি আমার ছেলে চুরি করে থাকে, আমি যে কোনোভাবে, যে কোনো উপায়ে, সৎ অসৎ উপায়ে, বাই ফেয়ার মিনস আর ফাউল, আমি আমি মহারাজের টাকা শোধ করে দেবো। কী শোধ করবে ও? কত টাকা? ওর গোষ্ঠী, ওর বউটা মারা গেছে, ওকে ওই যে ওর বাবা, ওই রাকেশের বাবা, ওই রাকেশকে বৃন্দাবনে নিয়ে গেছি আমি আশ্রমে থাকতে বলেছিলাম যে মাইনে দেবো, থাক, ও থাকলো না। আচ্ছা, থাকলো না, ওর বাবা, ওর বউ, মানে লক্ষ্মীকান্ত আমার ভাগ্নে, বড়দির ছেলে, তার বউ, তাদেরকে আমি তীর্থে ঘুরিয়েছি, সব তীর্থে। ওর বউ কিডনির রুগী, তা কিডনির হয়ে মারা গেছে পরে, কিন্তু তাকে আমি সারা তীর্থে ঘুরিয়েছি। বলে মামা আপনার বৌমা যাবে বলছে। আমি ঠিক আছে,
তীর্থে নিয়ে যাদের ঘুরালাম, সমস্ত তীর্থে, ও তীর্থে যাওয়ার জন্য কোনো টাকা দিয়েছিল যে আমি এই টাকা দিলাম? তাকে আমাকে উল্টো টাকা দিতে হয়েছে। কিছু যদি বাড়ির জন্য কেনে তার জন্য দিতে হয়েছে। আমার ছোট কাকা, ছোট কাকিমা, আমার বড়দা, বড় বৌদি, আমার দিদিরা, অন্য সবাইকে আমি তীর্থ করিয়েছি, সব নিজের টাকা দিয়ে তীর্থ করেছি, কথাটা মনে রেখো। তাদের সবাইকে আমি বৃন্দাবন তীর্থ আদি পরিক্রমা করিয়েছি আমার টাকায়, প্লাস আমার ছোট বোন টোন সবাইকে করিয়েছি। আমার মেজো বোন, জামাইবাবু মারা গেছে, এদেরকে সব তীর্থ করিয়েছি। পুরী ধাম টাম সব জায়গায় ঘুরিয়েছি, বৃন্দাবন টন সব ঘুরিয়েছি। এবং ওদের যখন বাড়িতে আসবে আমি বললাম কী কিনবা, তো টাকা পয়সা কত লাগবে? আমি নিজে টাকা কিন্তু হাতে করে রাখি না। আমাদের এই গীতা দেবী আছে, ওকে বললাম ওকে আচ্ছা ঠিক আছে, ওকে 2000 টাকা দিয়ে দে, ওরা কী মাল কিনবে কিনে। নিজের কাছে টাকা রাখেন আপনি? আমার নিজের কাছে, আমার পকেটে 1 পয়সা থাকে না। আমি নিজে টাকা রাখি না, আর নিজে কত টাকা থাকে তাও দেখি না। যখন খরচ হয় খরচ করতে বলি, করতে গেলে টাকা তো প্রয়োজন। হ্যাঁ, টাকা চাল লাগবে। তাহলে আমি জীবনে এখনও পর্যন্ত, আমার জীবনে ভালো করে শুনে রাখো, যে কোনো দিন আমি ওদেরকে সবাইকে তীর্থযাত্রা করিয়েছি নিজের টাকা দিয়ে। তো বলছে মহারাজের টাকা শোধ দেবো, কী করে দেবে? তুমি যে এত ইট নিয়েছো, বলে আমি সব শোধ করে দিয়েছি। কী করে, কবে শোধ করলে? তুমি তীর্থযাত্রায় গেছো কতবার, আর সেই সব তীর্থযাত্রার টাকা তুমি শোধ করেছো? তীর্থযাত্রার পরিক্রমার টাকা শোধ করেছো? তোমার বউকে নিয়ে যে ঘুরলে সেই সব টাকা কী করে শোধ করলে? তারপরে তুমি যে এত ইট নিলে, আমাদের বর্দার ওখানে ইট ঝাঁপানো ছিল, সেখান থেকে বলে আমার একটু 4000 ইট লাগবে। আরে তা ওখান থেকে নিয়ে নাও। তো সেখান থেকে ইট নিয়ে এসে ঘর করলে। আমার টাইলস পড়েছিল, সেই টাইলসগুলো বললেন মামা নিয়ে ওই হোটেলটাকে ভালো করবো, ও হোটেলে দেখবা ওদের যে হোটেল করেছে সে টাইলস লাগানো, আমার টাইলস সব নিয়ে লেগেছে। তারপরে একবার আমার কাছে, হোটেল বলতে ওই লক্ষ্মীকান্তর মানে ঘর করেছে আর কি, ঘরে টাইলস লাগিয়েছে সুন্দর করে। সেই টাইলস সব আমার টাইলস, আমি বাড়ির জন্য কিনেছিলাম, সেইগুলো বেঁচেছে বিল্ডিংয়ের জন্য, ওই বিল্ডিংয়ের জন্য। বিল্ডিংয়ে টাইলস লাগানো আছে, সেই টাইলস নিয়ে নিজের হোটেল সাজিয়েছে। আমি এখনও দেখিও নি, আমি নেবুখালি যাই না, রেখা পাত্রর সঙ্গে দেখা হয়নি আমার কোনো দিন। আমি কত বছর, মানে কি, হয়তো কোনো সময় গেলাম 2 ঘন্টার জন্য, একটু পুজো টুজো করে কিছু করে চলে এলাম, কিন্তু রেখাপাত্র গেছে, রেখাপাত্রর সঙ্গে আমার এখনও মুখামুখি দেখা হয়নি। তার সঙ্গে কোনো এগ্রিমেন্টগুলো কি পার্টির নেতাদের সঙ্গে? পার্টির নেতাদের সঙ্গে আমাদের সেক্রেটারি গিয়ে করেছে। আচ্ছা আচ্ছা। তাই এই যে আমার সেক্রেটারি মনোরঞ্জন, সে গিয়ে করেছে। তাই সেই সব ঘটনাগুলো এখনও পর্যন্ত আমার নামে কোনো দিন কোনো প্রমাণ যদি করতে পারে, আর সিবিআই তদন্ত যা খুশি করতে পারে, আমি কোনো দিন চুরি করি না, মিথ্যে কথা বলি না, কারোর নামে মিথ্যা আরোপ করি না, মিথ্যে কথার ধার ধারি না। আমি জগতের কল্যাণের জন্য কাজ করি, মানব কল্যাণের জন্য কাজ করি। আর আমাকে থানার থেকে, তোমাদের ওই হিঙ্গলগঞ্জ থানার থেকে বারবার ফোন করছিল যে আপনি একবার আসুন না, একটা মিউচুয়াল করি, আপনি একটু আসুন না। তারপরে আবার আরেকজন অফিসার ফোন করেছেন, আমি বড়বাবুকে বলেছি আপনি আমাকে ফোন করবেন না, ওসি তার নাম্বার রয়েছে আমার কাছে, বা উনি 2-3 বার ফোন করেছেন, বলে আপনি আসুন না। আর আমার এত দায় পড়েনি যে নেবুখালি গিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার দায় পড়েনি, এই চ্যানেলেই বলছি আমি, যে আমার তো দায় পড়েনি যে আপনার সঙ্গে গিয়ে দেখা করবো, আপনি ওদের ডাকবেন, মিউচুয়াল করবেন। আমার সময়ের মূল্য কত জানেন? আপনি ক টাকার চাকরি করেন? আমাকে তো প্রতি মাসে 5 লাখ টাকার হিসেব জোগাড় করতে হয়, না হলে আমার আশ্রম গেস্ট হাউস চলবে না, তো চালাতে পারবো না, তো মাইনে দিতে পারবো না, তো লোককে খাওয়াতে পারবো না, তো আরে আপনি ডাকলেই আমি যাব। তারপরে আরেকজন অফিসার ফোন করেছে, তাকেও তাই বলেছি, বলে আমি যাব না, আপনাদের দরকার পড়লে আপনারা বাগবাজার আসুন। বলে অফিসিয়াল কথা বলতে গেলে তো আমার জুরিডিকশানের মধ্যে হতে হবে, আমি কি করে বাগবাজারে গিয়ে কথা বলতে পারি? আরে না পারেন না আসবেন, আমি যাচ্ছি না, আমার দায় পড়েনি যাওয়ার। কথাটা বোঝা গেল? এবং সেটা আমি অনেককেই বলেছি, সব বললে একটুখানি সেন্টিমেন্টে লাগবে, কিন্তু সবাইকে বলেছি, জেলা অধ্যক্ষকেও বলেছি যে আমি আপনার সঙ্গে দেখা করতে যাব না, তো আমার কাজ আমি করব। কথাটা বোঝা গেল? এই জন্য আমি দুনিয়ার কারুকে তোয়াক্কা করি না, পরোয়াও করি না, আর কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। ভগবানকে নিয়েই তো জীবনে ঘর ছেড়েছি। বাবা মা সবাই, আমার বাবা তো আমার কাছে এইসব যে মিথ্যে কথা বলে আমি নাকি সোনা পাচার চক্রে জড়িত। আমার বাবা আমার কাছে 17 বছর ছিলেন, তো বাবা বললেন যে আমি জন্মভূমিতে মরবো, তাই ওই জন্মভূমির ওখানে যে প্রথম বাড়িটা করলাম, বাবা যাতে থাকতে পারে তার জন্য গিয়ে
ওই বাড়িটা প্রথম করে বাথরুম টাথরুম করে বাবাকে গাড়িতে করে, তখন তো ভ্যাসেল, তখন তো ওই কিচ্ছু হয়নি, ব্রিজ ট্রিজ হয়নি, হাসনাবাদও ব্রিজ হয়নি, কাটাখালিরও ব্রিজ হয়নি, সব ভ্যাসেলে পাট্টার করে নিয়ে কাটাখালি ব্রিজটা বোধহয় হয়েছিল। আপনার জন্মভূমি কি হচ্ছে লেবুখালি। আচ্ছা। তা ওইটাকে নিয়ে গিয়ে তখন আমি বাবাকে ওখানে বাড়িটাকে মানে খাট টাট দিয়ে বিছানাপত্র দিয়ে গদি দিয়ে ব্যবস্থা করে সব করে বাবাকে ওখানে সুন্দর করে রেখে দিলাম, যে বাবার কোনো অসুবিধে না হয়, বাবার খাওয়ার অসুবিধে না হয়, শেষ জীবনটা ওখানে কাটানোর জন্য, শেষ জীবনটা ওখানে কাটাতে পারে। শেষ জীবনটা উনি বললেন আমি এখানেই মরতে চাই জন্মভূমিতে, আমাকে ওইখানে ব্যবস্থা করে দিন। আমি ব্যবস্থা করে দিলাম। দেওয়ার পরে ব্যাপারটা ভালো করে বুঝবেন, যখন আমি বাবাকে ব্যবস্থা করে দিলাম, ছোট ভাই বলছে তার তো কোনো কামাই নেই, সে বলছে আমি বাবার খরচ কি করে চালাবো। আরে দেখ, বাবার খরচ তো আমি দেব। প্রথম কথা, তোর বউ যদি বাবার উপরে কোনো দুর্ব্যবহার করে, অনাদর করে, আমি কিন্তু তোকে দূর করে দেবো বাড়ি থেকে। এই বাবা সব জমি জায়গা আমাকে লিখে দিতে চেয়েছিল, আমি নেইনি, আর আমি নেবও না, আমার দরকারও নেই। বলে তাহলে একটা ইনকামের ব্যবস্থা করে দেবেন। তাহলে কী করতে হবে? বলে আমাদের এই যে জমিটা আছে, ওখানে একটা জমি আছে আমাদের, সেই জমিটাকে আপনি জলকর করে দিন। আচ্ছা। তাহলে খুব তাড়াতাড়ি বাগদা চিংড়ি এখানে প্রচুর নদীর পাশে তো, তাহলে আমি কিছুদিনের মধ্যে আপনি খরচ দিলে কিছুদিনের মধ্যে আমি চালাতে পারবো। তখন ওই জলকর করার জন্য যত টাকা লাগবে আমি দিলাম, দিয়ে জলকর কেটে কুটে করে নদীর জল ঢুকিয়ে বাগদার চাষ টাস করে ও যখন দাঁড়িয়ে গেল, বললাম যে ঠিক আছে, আর টাকা লাগলে বলবি আমি দেবো। আমি চিরকাল টাকা দিয়ে গেছি। একদিন ওর ঘর থেকে টাকা চুরি হয়েছে, কে করেছে জানি না, কিন্তু ও আমাকে বলছে মহারাজ আমার জীবনটা শেষ হয়ে গেল, কে টাকা চুরি করলো, এ কে চুরি করেছে? ভাই, আমার ভাইয়ের টাকা, ছোট ভাইয়ের টাকা, মানে আমার টাকা। আপনার ভাই আপনাকে মহারাজ বলে ডাকতো? আমার বাবা আমাকে গুরুদেব বলে ডাকতো, আমার বাবা আমাকে গুরুদেব বলতেন। আচ্ছা আচ্ছা। আমার বাবা বলতেন আমার গুরুদেব। ছোট ভাই যদি বলে যে আমি মহারাজের কাছে যাচ্ছি, তো আপনি কিছু বলবেন? তখন বাবা বলতেন যে গুরুদেব সব জানে। উত্তরটা, সে আজ মারা গেছে, সে বলছে গুরুদেব সব জানে, তোরে কিছু বলতে হবে না, গুরুদেব সব জানে, আমার কোনো কথা তুই বলতে যাবি না, গুরুদেব সব জানে। বাবা আমাকে গুরুদেব বলতেন, আমার বড়দাও গুরুদেব বলতেন। সেই জন্য মনে রাখবেন, আমার বড় বৌদি বলতেন ও তো মানুষ না, ও তো ভগবান। বড় বৌদি, আচ্ছা, বড় বৌদি বলতেন ও মানুষ না, ও তো ভগবান। সেই জন্য আমাকে সবাই জানে। আমি ওখানে 100 করে লোক নিয়ে যেতাম, তার জন্য 100টা গদি, কম্বল, বালিশ, খাট সব আমি ওখানে রেডি করেছিলাম, ওখানে উৎসব করতাম। কিন্তু ওখানকার মানে ওই ছেলেগুলো একদিন এসে গন্ডগোল করে, আমার লোকেদের সামনে খেতে দেয়নি, বহু খাবার নষ্ট হয়েছিল, সারা গ্রামকে নিমন্ত্রণ করেছিল, আমি তো যাই না, ওই কাকাবাবু আর আমার ছোটো ভাই মিলে নিমন্ত্রণ করেছিল, কিন্তু খেতে আসেনি। খেতে না আসার জন্য আমি একটু কড়া কথা বলতে, সব মধু মাতালের দল। তুমি মদ খাও? না। খাও না? না খেয়ে দেখবার একটু, আর কী বলবো আর। তাই ওই মধু মাতালের দল এসে ঝগড়া করেছিল। আচ্ছা। ঝগড়া করার পর থেকে আমি ওখানে উৎসব করা বন্ধ করে দিয়েছি, আর যাই না আমি। ওই নেবুখালিতে আপনি উৎসবের সময় যেতেন বছরে একবার? শিবরাত্রিতে ওখানে বিরাট উৎসব হতো। গঙ্গাধর সাঁতরা আমার এক ভক্ত, সে ওখানে মানে 400 না 500 গাড়ি ভর্তি করে ফুলের পাঠিয়েছিল, মানে টব, তাই দিয়ে সাজানো হয়েছিল। ইলেকট্রিকের লোক পাঠিয়েছিল সাজাবার জন্য। ওখানে যারা লেকচার দিতে গিয়েছিল হিঙ্গলগঞ্জ মন্টর থেকে, তারা বলছে শিবরাত্রি এত সুন্দর সাজানো হয়, এত মনোরম হয়, এ আমরা জীবনে কোথাও দেখিনি। আচ্ছা। তো এইভাবে শিবরাত্রি হতো, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। কেন? ওই যে মুদো মাতাল এসে ওই ঝগড়া করলো, আমি বলে নিজের সম্মান নিজে খুইয়ে লাভ নেই। আর একটা কথা বলি, ওই কথাটা বলে আমি শেষ করব। বৃন্দাবনে একজন সাধু আছেন। আচ্ছা। সবাই তাকে চেনে, প্রেমানন্দ মহারাজ। হ্যাঁ, একদম একদম। চেনো কি? শুনেছো? হ্যাঁ, আমি প্রেমানন্দ মহারাজ বলছেন যে যেন জগতে তুমি যার উপকার করবে সে তোমার সর্বনাশ করবে। দেখাবো তোমাকে, সে তোমার ক্ষতি করবেই। এটা দেখেছি। হ্যাঁ, তোমার ক্ষতি করবেই করবে। সেই এই প্রেমানন্দ মহারাজ বারবার বলেন, বহুবার বলেন যে জগতে যার তুমি উপকার করবে তার দ্বারা তোমার ক্ষতি হবেই হবে। প্রেমানন্দ মহারাজ বল তোমাকে ক্ষতি করবেই করবে, এটা মনে রেখো। সেই জন্য উপকার করার আগে ভেবে করো যে আমি ওর কাছ থেকে বোধহয় কিছু সাহায্য পাবো, এইটা যেন ওই জন্য প্রেমানন্দ মহারাজকে সারা ভারতবর্ষ চেনে, সবাই শ্রদ্ধা করে। তিনি বারবার বলছেন যে যার উপকার করবা সে তোমার সর্বনাশ করবে, তোমার ক্ষতি করবে, নিশ্চিত করবে, কোনো ভুল নেই।
इसको जान लो, इसको समझ लो। जिसका तुम सहायता करोगे वो तुम्हें दुखी करेगा, तुमको परेशान करेगा, तुम्हारा बदनाम करेगा, तुम्हारा प्रॉब्लम तैयार करेगा। প্রেমানন্দ মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছে, হ্যাঁ কেমন এক্সপিরিয়েন্স ছিল ওখানে? না তো ওই অভিজ্ঞতাটা কেমন যে ওনার সঙ্গে দেখা করে? না না, তো ওনার সঙ্গে আমাদের গেলে আমাদেরকে আগে ডেকে নেন উনি, আমাদেরকে ভালো করে চেনেন। সেই জন্য প্রেমানন্দ মহারাজ বলছেন যে किसी का भी उपकार करने से सावधान रहना, वो तुम्हारा बर्बाद करेगा। ও বারবার বলছে, কালকেও এই বিষয়ে আমি একটা কথা বলি। প্রেমানন্দ মহারাজের সঙ্গে আপনি যেহেতু দেখা করেছেন, তো ওনার নাকি দুটো কিডনি ফেল, হ্যাঁ, তারপরেও কিভাবে বেঁচে আছেন, এটা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা তো একটা অলৌকিক তার সাধনার বল। দিনরাত রাধারানী, একটা কিডনির নাম দিয়েছে কৃষ্ণ, আর একটা কিডনির নাম দিয়েছে রাধা। রাধা আর কৃষ্ণ দুটো কিডনি। আচ্ছা, साधुरा बोले तुम तो बोलने से ठीक हो जाएगा। बोले ये छोटे चीज़ के लिए भगवान से मांगूं? जो बीमारी है उसको तो मेरा प्रारब्ध से मुझे मिल रहा है, इससे मुझे दुखी क्यों होना है? जो भी कुछ हो रहा है ठीक है, उसके लिए हमको दुखी नहीं होना। এনার্জিটা কেমন ওখানে? প্রচুর এনার্জি, প্রচুর, তার মধ্যে আধ্যাত্মিক এনার্জি রয়েছে। সেই জন্য তার কথাটা তুললাম যে উনি বলছেন जिसका उपकार करोगे वो तुम्हारा मौका पर मिलने पर वो तुम्हारा सर्वनाश करेगा, तुम्हारा नुकसान करेगा, तुमको परेशान करेगा। उपकार करने से पहले सोच विचार करके करना। तो এই জন্য আমি যারা এখন আমার নামে এইসব বলছে, বলে আমি নাকি সোনা পাচার করি, আমি নাকি নারী পাচার করি, আমি নাকি কি করি। আর আমার আশ্রমে যারা থাকে তারা কত বলে ওনার ওই অপদার্থটা গালাগালি দিতে গেলে খারাপ লাগে, বলে ও চারিদিকে নারী থাকে উনার। এই নোংরা কথাগুলো যারা বলে তাদের মুখ দেখবো না, এ জন্মে তো আমি ওদের মুখ দেখবো না। এই পাপীদের পরিণাম ওরাই ভুগবে। আমার গ্রহযোগ এমন না, কৃষ্ণকে যারা শত্রুতা করেছে দেখেছো তো, সব ধ্বংস হয়ে গেছে। তেমনি কেশবানন্দের গ্রহযোগ এত বলবান, যে আমার ক্ষতি করবে আর যে আমার বিরুদ্ধোচ্চারণ করবে তার সর্বনাশ অটোমেটিক্যালি প্রকৃতি করবে, আমাকে কিছু করতে হবে না, প্রকৃতিই সর্বনাশ করবে। আর কিছু বলা? আচ্ছা, ভিডিও আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, তো আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, এই জন্য জগতে সবাই ভালো থাক।